জীবনে চলার পথে সবসময় সব জায়গায় উত্তর দেওয়ার প্রয়োজন নেই। কিছু কিছু জায়গায় চুপ থাকাটা খুব বেশি প্রয়োজন। যেখানে কথা বললে আপনার সম্মানহানি হবে, সেখানে কথা না বলে মুচকি হাসি দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আপনি যখন কম কথা বলবেন, আপনি তখন সমস্যাতেও কম জড়াবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ভ্লগ। দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাসায় ফিরেছি বেশ কিছুদিন হলো। তবে আমি বাসায় ফিরলেও কিন্তু আমার কাজের আপা এখনও বাসায় ফিরেনি। তো সবার ছুটি শেষ হয়েছে, কিন্তু তার কিন্তু ছুটি এখনও বিদ্যমান। তা এখনও কিন্তু তার ছুটি শেষ হয়নি। তো আমি এখানে মানি প্লান্টের গাছগুলো দেখছিলাম কোনটা নিয়ে এসে এখানে রাখলে ভালো দেখায়। তো দেখলাম কোনোটাই ভালো লাগছে না। এর কারণ আমার প্রতিটা মানি প্লান্টের গাছ কিন্তু অনেক গ্রো করেছে মাশাআল্লাহ। তো আমাকে বেশ কিছু আপুরা কিন্তু আমার লাস্ট ভিডিওতে কমেন্ট করেছিলেন, মানে রোজার মধ্যে যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে, যে আপু আপনার মানি প্লান্টের গাছগুলোতে কিভাবে যত্ন নেন, কি দেন যে এত সুন্দর হয়েছে। তো মাশাআল্লাহ, আসলে যত্ন বলতে আমি আমার মানি প্লান্টের গাছগুলোতে চাল এবং ডাল ধোয়া যে পানিটা রয়েছে, আমি সেটাই সবসময় গাছের মধ্যে দেই। তো সবসময় বলতে প্রতিদিন যে দেই এমন না। দেখা যায় কোনোদিন এই গাছে দেই, কোনোদিন ওই গাছে দেই। কারণ চাল ডাল ধোয়া পানি তো আসলে খুব বেশি হয় না। তো এভাবেই যত্ন নেওয়ার চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ আমার গাছগুলো কিন্তু খুব গ্রো করেছে। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার অনেক মানি প্লান্টের গাছ হয়েছে মাশাআল্লাহ। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। কিচেনে যে কি পরিমাণে কাজ থাকে আমার মনে হয় বাসা থেকে আসার পরে এটা আমরা মেয়েরাই বুঝি। মনে হয় ঘন্টার পর ঘন্টা কিচেনে কাটিয়ে দিলেও কিন্তু কিচেনের কাজ শেষ হয় না। তো আমি বাসায় যাওয়ার আগে অনেক কিছু ক্লিন করে রেখে গিয়েছিলাম, যেমন অয়েল জার, বেশ কিছু মশলার জার, তারপরে বাদাম কিশমিশ এইসব জারগুলো আমি সব ক্লিন করে রেখে গিয়েছিলাম, যাতে করে বাসায় এসে আমার এই কাজগুলো করতে না হয়। অয়েল জারগুলো আমি ক্লিন করে ভালো করে একদম মুছে রেখে গিয়েছিলাম। এখন এখানে আমি অয়েলগুলো ঢেলে নিচ্ছি। তো আজকে সরিষার তেলটা আমি ঢেলে নিব না। আমি দেখেছি সরিষার তেল যেহেতু খুব বেশি আমার কাছে আসে না, তো যদি একটু ঢেলে রাখি তাহলে কেমন যেন আমার কাছে মনে হয়। এটা আসলে সম্পূর্ণই আমার কাছে মনে হয় আমার নিজের একটা ব্যক্তিগত মতামত। তো আমি যে বোতলে আনা হয় সে বোতলেই রেখে দিই। যখন যেটার জন্য প্রয়োজন হয় তখন আমি আসলে ওখান থেকে ইউজ করছি। তো আগে কিন্তু আমি অয়েল জারেই ঢেলে নিতাম, এখন একটু কমই ঢালাঢালি করছি। মাঝে আমার কাছে একটু এরকমটা মনে হচ্ছিল। তো এখানে এই যে অয়েলটা ঢালতে গিয়ে অয়েল কিছুটা পড়ে গিয়েছে। তো এখানে আমি টিস্যু দিয়ে ক্লিন করছি, কারণ যখন কোনো কাপড় বা রুমাল বা কোনো ন্যাকড়া জাতীয় কোনো কিছু দিয়ে আমরা এটা ক্লিন করি, তো আমি দেখেছি সেই কাপড়টা পুরোটাই তেলতেলে হয়ে যায়, ওটাকে আবারও ভালোভাবে ওয়াশ করতে হয়। তো এটা আমার কাছে খুব বেশি ঝামেলার মনে হয়। তো আগে তো এমনটা করতাম আর মনে মনে খুব বিরক্ত হতাম। তো যখন থেকে আসলে বুঝতে পেরেছি যে না, এটা টিস্যু দিয়ে ক্লিন করলে আসলে টিস্যুটা ফেলে দিলাম আর দেখা যায় মোছামুছি কাজটাও খুব সুন্দরভাবে হয়ে যায়, তখন থেকে কিন্তু টিস্যুটাই ইউজ করি। তো আসলে সংসার করতে করতে ঠেকে ঠেকে আমরা কিন্তু অনেক কিছু শিখি। সব কিছুই কিন্তু বাইরে থেকে কাউকে শিখিয়ে দিতে হয় না। দেখবেন আপনি যখনই হোঁচট খাবেন, এই হোঁচট থেকেই কিন্তু আমরা নতুন করে কিছু শিখি। তো এরপরে আমি এখানে আটা, তারপরে ময়দা এগুলো ঢেলে নিচ্ছিলাম। এই সবগুলোই কিন্তু কন্টেনার বক্স আমি ক্লিন করে রেখে গিয়েছিলাম। তো এখন যেটাতে যা থাকে এভাবে আমি সব কিছু ঢেলে নিচ্ছি। তো রোজার মাসে দেখা গিয়েছে খুব একটা তো রুটি পরোটা এগুলো খাওয়া হয়নি। যার কারণে যখন এগুলো শেষ হয়ে গিয়েছিল, অল্প পরিমাণে ছিল, ওগুলো আমি ভালোভাবে একদম ক্লিন করে তারপরে এগুলো রেখে গিয়েছিলাম। তো অনেক দিন যেহেতু রুটি পরোটা বানানো হয়নি, একটা গ্যাপ পড়ে গিয়েছে। আজকে যখন বানাতে বসেছি আমি একদমই বুঝতে পারছিলাম না কতটুকু ময়দা এখানে নিব। তো আসলে আমার সাথে এরকম হয় না, আপনাদের সাথেও আমি জানি না। দেখবেন ১০-১৫ দিন যখন রান্নার যে কাজটা এটা যদি গ্যাপ চলে যায়, আগে এমনটা হতো যখন মায়ের বাসায় যেতাম। তো বাসায় এসে মনে হতো হাঁড়ি পাতিল সব কিছুই নতুন নতুন লাগতো। মানে কোথা থেকে কি ধরবো, কি কাজ করব, কেমন যেন ১ম দিন লাগতো। আস্তে আস্তে আবার এগুলো কিন্তু ঠিক হয়ে যেত। তো এখানে আমি পরোটার জন্য যে ডোটা সেটা আমি সুন্দর করে এখানে তৈরি করে রাখলাম। আর এখানে আমি এখন আলু কেটে নিব। তো আলু ভাজি করব আর পরোটা করব। যখন বাসায় আসলাম তখন ভাবছিলাম মনে মনে আবারও আগের মতো রুটিন
চলতেই থাকবে। সকালে উঠে নাস্তা বানানো, এরপরে বাসা গুছানো, এরপরে আবারও দুপুরে রান্না-বান্না। তো আসলে আমাদের মেয়েদের জীবনটাই কিন্তু এরকম যে একদমই কিন্তু রান্না-বান্নার যে কাজটা, এটা থেকে আমরা কখনোই হয়তোবা ছুটি পাবো না। আমি যে আলুটা খুব বেশি চিকন করে কাটতে পারি এমন না। একদম বলতে গেলে যে চলার মতো এভাবেই পারি। অনেকে আছে অনেক চিকন করে কাটে। তো আমি আসলে খুব একটা চিকন করে কাটতে পারি না। আবার খুব বেশি মোটাও হয় না। চলার মতো আলহামদুলিল্লাহ। তো এখানে আলুটা আমি কেটে নিচ্ছিলাম। তো আসলে একা হাতে বাসায় এসে সবকিছু ক্লিন করা, ম্যানেজ করা খুব কষ্ট হয়ে গিয়েছে। টানা এতদিন এভাবে কাজ করা আসলেই কষ্টকর। তো যখন আসলে বাসা থেকে আসা হয়, বাসা যতই ক্লিন করে রেখে যায় না কেন, আসার পরে মনে হয় যে বাসাটা আর বাসার মতো নেই। একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়ও মনে হয় যে মাকড়সার একদম ঝুল পড়ে যায়। সবকিছুই যে ময়লা হয় এমনটা না। কিছু জায়গা থাকে যেগুলো আসলে যতই পরিষ্কার করে রেখে যায় না কেন, এগুলো কিন্তু ময়লা হয়েই যায়। কিছুদিন আগে আমার এক বান্ধবী খুব আফসোস করছিল যে বিয়ের পর আসলে জীবনটা অন্যরকম হয়ে যায়। আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমাদের শখ, আহ্লাদ সবকিছু মাটি দিতে হয়। তো আসলে আমি জিনিসগুলো কখনো এভাবে চিন্তা করি না। আমি কিন্তু এভাবে চিন্তা করি যে একটা মেয়ে যেমন বিয়ের পরে তার শখ, আহ্লাদ সবকিছু মাটি দেয় বা চাইলেও সবসময় সবকিছু বলতে পারে না বা করতে পারে না। একটা ছেলের ক্ষেত্রেও কিন্তু তেমনটাই হয়। আমরা কিন্তু কখনো সমাজে আসলে ছেলের দিকটা চিন্তা করি না। আমরা কিন্তু মেয়েরা সবসময় আমাদের দিকটাই চিন্তা করি। কারণ বিয়ের পর কিন্তু একটা ছেলের দেখবেন চাইলেও কিন্তু অফিসের পরে গিয়ে যে কোথাও গিয়ে আড্ডা দিবে রাতে, সেটা কিন্তু আর থাকে না। আবার চাইলেই যে একদম শপিং মলে চলে গেলাম, এক গাদা শপিং করে নিয়ে আসলাম, এগুলোও কিন্তু পারে না। তো তখন কিন্তু একটা ছেলেকে আসলে অনেক কিছু চিন্তা করতে হয়। দেখা যায় যে তার বাবা-মায়ের কথা চিন্তা করতে হয়, বউয়ের কথা চিন্তা করতে হয়, সন্তানদের কথা চিন্তা করতে হয়। কার কি লাগবে, কাকে কি দিতে হবে। তো আসলে চিন্তা করলে কিন্তু তাদের টেনশনটা খুব বেশি আমার কাছে যেটা মনে হয়। তো আসলে অনেক দায়িত্ব কিন্তু তাদের মাথায় থাকে। আমরা তো শুধু পাই এবং সেটা দিয়ে সংসারটা চালাচ্ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, কাজ করছি। কিন্তু তারা কিন্তু বাইরেও কাজ করে, আবার তাদের মাথায় কিন্তু অনেক চিন্তা থাকে। তো আমার কাছে মনে হয় যার জায়গা থেকে সবাই স্যাক্রিফাইস করে। আমার কাছে মনে হয় একজনের স্যাক্রিফাইস দিয়ে কখনো সংসার হয় না। স্বামী-স্ত্রী দুজনেই কিন্তু স্যাক্রিফাইসটা করে। তা আসলে একেকজন একেকভাবে চিন্তা করে। আমি আসলে এভাবেই চিন্তা করি সবসময়। তো এদিকে হচ্ছে আমি কিন্তু পরোটাগুলো আপনাদের সাথে কথা বলতে ভেজে নিয়েছি। সারিকা টিচার এসেছে, ও ঘরে পড়ছে। তো ম্যাক্সিমাম সময় যেটা হয় যখন একটু দেরি হয়ে যায়, সারিকার বাবা কিচেনেই কিন্তু বসে নাস্তাটা করে নেয়। তো আমার সাথে একটু গল্পও করে, আবার পাশে বসে নাস্তাটাও করে। তো এখানে ওকে আমি আলু ভাজি আর পরোটাটা দিয়ে দিচ্ছি। আর চাটাও আমি রেডি করে নিয়েছি, চাটাও দিয়ে দিব। তো দেখা যায় আসলে সকালবেলায় যদি একটু দেরি হয় ঘুম থেকে উঠতে, বেশি না ১০ থেকে ১৫ মিনিটও যদি দেরি হয়, সবকিছু কিন্তু এলোমেলো হয়ে যায়। তো আজকে আমি একটু দেরি করে উঠেছিলাম কারণ এত পরিমাণে আসলে ধকল গিয়েছে, বাসায় গিয়েও কিন্তু রেস্ট হয়নি। ঈদে তো বাসায় গিয়ে অনেক ঘোরাঘুরি, এটাও কিন্তু একটা আসলে পরিশ্রম। তো সকালে নাস্তা কিন্তু আমাদের সবার হয়ে গিয়েছে। আমি আম্মু অনেক ভালো আছি, বাবা অনেক 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 ভালো আছি। আচ্ছা। আর আপনি আমি উচ্চু বড় হচ্ছি, কেন তো ভালোবাসো? আর উচ্চু বড় হচ্ছি। কেন? কেন বাবা? তানো বাপ আপনি আমার চিপস খেতে দেয় না, আমি দেই তো তাহলে চিপস নিয়ে পরে আপনি চালাবো। কেন আপনি তো তোমাকে সব শেয়ার করে, তুমি তো আপির সাথে শেয়ার করো না। হুম? তুমি পচা কথা বলছো। তুমি মিথ্যা কথা বলছো। মিথ্যা কথা, দেখি তুমি মিথ্যা বলছো। এখানে ইছান বলছিল ও আমাকে অনেক ভালোবাসে, সে বাবাকেও অনেক ভালোবাসে, কিন্তু সে আবিকে উট্টু ভালোবাসে। তো ওর মুখে এই কথাটা শুনতে এত বেশি ভালো লাগে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বাচ্চারা যখন দেখবেন মারামারি করে, ঝগড়া করে, তখন বলবে তোমাকে আমি ভালোবাসি না। তো এখানে ইছান বলছিল আমাকে চিপস দেয় না, এজন্য আমি আপুকে ভালোবাসি না। তো যখন মারামারি করে সারিকা ওকে জ্বালানোর জন্য বলে আমি স্কুলে চিপস খেয়ে এসেছি, তোমাকে দেইনি। তো এই সূত্রে কিন্তু সে এ কথাটা বলছিল। তো যাই হোক ওর সাথে একটু খেলা করে ওকে খাইয়ে তারপরে কিন্তু আমি আবারও কিচেনে চলে এসেছি। এর মধ্যে বাসারও অনেক কাজ হয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে আমি কিচেনে এসে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো আজকে হচ্ছে আমি একটা ছোট হাঁস, মানে একদম পাতি হাঁস যেটা, সেটা রান্না করব।
তো যখন বাসায় গিয়েছিলাম আমার চাচি শাশুড়ি বেশ কিছু পাতিহাঁস নিয়ে এসেছিল। তো একটা হচ্ছে আমাদের জন্য দিয়েছিল। তো কিছুদিন আগে একটা প্রোগ্রাম ছিল, আমরা সেই প্রোগ্রামে যেতে পারিনি। তো এইজন্য হচ্ছে আমাকে চাচি এই হাঁসটা দিয়েছে যেন বাসায় এসে আমি রান্না করে খেতে পারি। তো আমার জা এবং আমার শাশুড়ি মা হাঁসটা খুব সুন্দর করে ক্লিন করে দিয়েছে এবং সুন্দর করে প্রসেস করে দিয়েছে। আমি জাস্ট এসে ধুয়ে এখন রান্নাটা করছি। তো আসলে বাসার জিনিসের একটা অন্যরকম ভালোবাসা। এটা আসলে অন্যরকম ভালোবাসা। যতই কিনে খাই না কেন, যখন বাসা থেকে কোনো কিছু নিয়ে আসা হয় বা যখন কোনো কিছু পাঠানো হয়, এইটার দেখবেন এইটার কোনো মূল্য হয় না। এটার আসলে অন্যরকম একটা মূল্য। এটার কোনো ভাষাই নেই বলার মতো। তো যাই হোক, এখানে সব মসলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি মাংসটাও দিয়ে দিয়েছি। আর এই সাইডে হচ্ছে আমি একটা আলু ভাজি করব। তো যে আলু ভাজিটা আমি এখন করব, এটা হচ্ছে আমাদের এলাকায় খুব চলে। মানে বলতে পারেন আসলে কিছু, কিছু এলাকার থাকে না যে একটা এই রেসিপিটা খুব বেশি পছন্দ করে। তো আমাদের এলাকায় দেখা যায় মাসকালাইয়ের যে ডালটা হয়, ওই ডালের সাথেই আলু ভাজিটা সবাই ভীষণ পছন্দ করে। তো আমি আসলে মাসকালাইয়ের যে ডালটা এটা খেতে পারি না। খেলেই আমার ঠান্ডার সমস্যা, ঠান্ডা লেগে যায়। একদম সাথে, সাথেই মনে হয় যে নাকটা বন্ধ হয়ে যায়। একদম ১ ঘন্টার মধ্যেই মনে হয় আমি রেজাল্টটা পাই। তো আমি কিন্তু আসলে ভয়ে কখনো মাসকালাই ডালটা খাই না। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ বাটা দিয়েছি। সেই সাথে এখানে আমি লবণ দিব, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণে জিরার গুঁড়া, তো কাঁচামরিচ ফালি এটা আমি পরে দিয়েছি। ১ম এ দিতে ভুলে গিয়েছিলাম। তো সব মসলা দিয়ে আমি এটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব। সেদ্ধ যখন হয়ে যাবে তখন এটাকে আমি তেলে দিব বা বাগারে দিব। আর এই সাইডে মাংসটাও কিন্তু সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে পানিটা এড করব। তো সকালে যখন কিচেনটা আমি ক্লিন করছিলাম তখন কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার মশলার জারটা ভেঙে গিয়েছে। এটা আসলে হাত থেকে পড়ে যে ভেঙেছে এমন না, এটা এমনিতেই খুলে পড়ে গিয়েছে। তো যখন আমি মশলার জারটা কিনেছিলাম আমাকে কয়েকজন আপু বলেছিল এটা খুলে যায়। বিশেষ করে নাসরিন আপু আমাকে বলেছিল যে আপু এটা নিচ দিকটা খুলে পড়ে যায়। তো আমি আসলে তখন থেকে এভাবেই ইউজ করছিলাম যে আচ্ছা, যেহেতু পছন্দের জিনিস আমি যদি ১ বছরও ইউজ করি এটাই আমার জন্য অনেক। তো এটা আসলে ২ বছরের মতো হয়তো ইউজ করলাম। তো এটা আসলে ভেঙে গিয়েছে। এখন নতুন একটা মসলার জার আমি অর্ডারও করেছি। আমার আসলে দরকার। তো এদিকে হচ্ছে আমি যে আলুটা সেদ্ধ করেছিলাম এটা এখন জাস্ট আমি পেঁয়াজ এবং হচ্ছে রসুন কুচি দিয়ে এটাকে তেলে দিয়ে নিয়েছি। আর ওইদিকে আমি ডালটাও রান্না করেছিলাম। তো ডাল রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখানে মাংস রান্না হয়ে গিয়েছে। মাংসটা যে পরিমাণে দুপুরে দরকার আমি এই পরিমাণে এখানে নিয়ে এসেছি। তো সারিকা তো খাবে না কারণ ও স্কুলে, ও তো আসে ৫টার সময়। তো ফ্যামিলি মেম্বার যখন একসাথে বসে খাওয়া হয় তখন এটার আনন্দই আলাদা। তো সারিকাকে আমরা মিস করি। বিশেষ করে ১ম খুব বেশি খারাপ লাগতো ওর জন্য। তো যাই হোক, আসলে স্কুলের যে টাইমিংটা এটা আসলে একেক ধরনের হয়ে থাকে একেক বয়সে। তো এরপরে হচ্ছে আমি আপনাদের সাথে আমার এই পার্সেলটা কিন্তু চলে এসেছে। তো এটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি যে মসলার জারটা অর্ডার করেছিলাম। তো একটু ভয়েই ছিলাম ভেঙে গেল কিনা বা কেমন হলো। আসলে দেখা যায় আমরা যখন ভিডিওতে কোনো জিনিস দেখি তখন হাইটটা কিন্তু একরকম লাগে। হাতে পাওয়ার পরে কিন্তু হাইটটা একটু ১৯-২০ হয়। তো মসলার জারগুলো আমি আসলে মেপেছিলাম বাসায় যে এটা যেহেতু দেওয়া ছিল মেজারমেন্টটা। তো ভাবছিলাম যে আসলে কতটুকু কী হবে। যেহেতু আমি যেগুলো ইউজ করছিলাম এগুলো কিন্তু বেশ বড় ছিল। তো ওগুলো আমি যে পেজ থেকে নিয়েছিলাম আবার এগুলোও কিন্তু সেই পেজ থেকেই নিয়েছি। তো এটা হচ্ছে আমি ৮ পিচের একটা সেট নিয়েছিলাম এবং আমার কাছে এটা ভালো লেগেছে। এখন তো অনেক ডিজাইনের বের হয়েছে। তবে বেশি ডিজাইন দেখে লাভ নেই। যে ডিজাইন থেকে আসলে জারগুলো বের করে আমি ইজিলি কাজ করতে পারবো। তো এখানে একটা উডেনের একটা সেট বলতে পারেন, মানে যে অর্গানাইজারটা ছিল সেটা মূলত ছিল একটা উডেনের তৈরি আর যে জারগুলো ছিল এগুলো কিন্তু ছিল কাচের। তো এর আগে যেগুলো আমি ইউজ করেছি ওটা কিন্তু অ্যাক্রিলিক যেটা বলে ওটা ছিল, ওটা কিন্তু কাচের ছিল না। তো এবার আমার বের করে ভীষণ ভয় লাগছিল যেহেতু কিচেনে সব সময় আসলে মশলাগুলো বের করে নেওয়ার একটা ব্যাপার থাকে। আবার মাঝে, মাঝে দেখা যায় ওর বাবা কিচেনে যায়, আবার সারিকা যায়। ওরাও কিন্তু মাঝে, মাঝে কিচেনে গিয়ে এটা সেটা কিন্তু করার চেষ্টা করে।
তো ওরা যখন যাবে তখন তো এগুলোর কি হবে জানি না। তো আমি সারিকাকে এটা বলে সান্ত্বনা দিচ্ছিলাম। যাই হোক ৮ পিচের আছে, যদি দুটো ভেঙে যায় ৬টা দিয়ে আমার কাজ হলেও হবে। এটা বলে আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম। তো যাই হোক এখানে হচ্ছে আমি যে জার সেটটা সেটা এখন ওপেন করে নিচ্ছি। আসলে খুব সুন্দর করে প্যাকেজিং করে দেয়। আমি ওনাদের পেজ থেকে মাঝে, মাঝে আসলে কেনাকাটা করি। আমার কাছে ভালো লাগে। তো এটা আমি নিয়েছিলাম ফেসবুক পেজ iFairy.com থেকে। আর এটা আসলে দুটো কালার ছিল। একটা ছিল ফুল হোয়াইট যে গ্লাসটা সেটা, আর এটা ছিল রোজ গোল্ড কালার যেটা বলে। তো আমার কাছে মনে হয়েছে যে হোয়াইটটা আসলে নিলে, যেহেতু এর আগে আমি হোয়াইটটা নিয়েছিলাম আর মসলার একটা দাগ লেগে গিয়েছিল। তো আসলে আমাকে কিন্তু একজন আপু বলেছিল যে এটা ইউজ করতে, করতে দেখবে যে হলুদের দাগটা লেগে যাবে। তো সত্যিই তাই, হলুদের দাগটা কিন্তু লেগে গিয়েছিল। তো এবার আমি চিন্তা করে নিয়েছি যে না, এবার হচ্ছে আমি রোজ গোল্ড কালারটা নিবো। এবার আমি হোয়াইট কালারটা নিব না। তো যেহেতু রোজ গোল্ড কালার নিয়েছি, আসলে মসলার যদি দাগ লেগেও যায় কোনো সমস্যা নেই। কারণ বোঝা যাবে না। এমন একটা কালার এবার নিয়েছি। হোয়াইট কালার হলে আসলে হলুদের দাগটা বিশেষ করে লেগে গেলে বোঝা যায়। তো এইজন্য আমি এবার এই কালারটা নিয়েছি। তো মাশাআল্লাহ আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। তো এটার প্রাইসটা নিয়েছিল ৩৩৯০ আর ডেলিভারি চার্জ নিয়েছে ৳২০০। তো টোটাল আমার কাছে কিন্তু ওরা ৳৩৫৯০ নিয়েছে। তো আমার কাছে জিনিসটা বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। তো আসলে কিচেনের জন্য যখন কোনো কিছু কেনা হয় তখন কিন্তু মনে হয় এটা কোথায় রাখবো, কোন জায়গায় রাখবো। তো আসলে কিচেনে কাউন্টার টপটা যেহেতু আমার একদমই লিমিটেড, তো একটাই যেহেতু লাইন ওখানেই আমাকে রাখতে হবে যেখানে ছিল। তো অলরেডি আমি মশলাও করে রেখে দিয়েছি। এগুলো আমি এখন ক্লিন করে তারপরে কিন্তু এখানে মশলাগুলো রেখেও দিব। এখন আমি আপনাদের সাথে একটা ছোট পার্সেল ওপেন করছি। তো এটা আমি অর্ডার করেছিলাম আমাদের একজন ইউটিউবার আপুর পেজ থেকে। তো আপুর চ্যানেলের নাম হচ্ছে রোজা ফরহাদ, আর আপুর যে ফেসবুক পেজ আছে, আপুর ফেসবুক পেজের নাম হচ্ছে রোজা রকমারি। তো আমার কাছে মনে হয় আপুর তেলটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। যারাই আপুর তেলটা নিয়েছে জানে যে তেলটা আসলে অনেক ভালো, অনেক ভালো। যেটা আসলে ভালো সেটা অবশ্যই ভালো বলতে হবে। তো আপুর তেলটা সত্যিই একদম অথেন্টিক। আপু নিজের হাতে অনেকগুলো উপকরণ দিয়ে কিন্তু একদম বাসায় বানায়। খুব সম্ভবত ৩৫টি উপাদান দিয়ে। তো আমার ভীষণ ভালো লেগেছে। রোজা মামুনির কিউট একটা ছবি এখানে অ্যাড করেছে আপু। তো মাশাআল্লাহ আপু, তোমার জন্য অনেক দোয়া রইলো। তোমার এই বিজনেসের জন্য অনেক দোয়া রইলো। তুমি অনেক দূর এগিয়ে যাও। আর আমি সবসময় কিন্তু আপুর কাছ থেকে এই তেলটা নিয়ে থাকি। একটা শেষ হলে আমি আরেকটা অর্ডার করি। তো আমি কিন্তু যখনই অর্ডার করি আপনাদের সাথে শেয়ার করি। তো আপুর এই তেলটা খুবই ভালো, খুবই ভালো। আসলে যতটা বলব ততটাই কম হয়ে যায়। তো যারা নিতে চান আপুর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রোজা ফরহাদ। আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। তো এরপরে হচ্ছে এটা একদম সন্ধ্যার আগ মুহূর্তে এখানে আমি ভাবির সাথে তখন ফোনে কথা বলছিলাম। তো ভাবির সাথে কথা বলতে, বলতে আমি একটু গ্রিন টি নিয়ে এসে বেলকনিতে বসেছি। সারিকাও এসেছে, ওকে আমি খাবারটা দিয়েছি। তো ও খেতে বসেছে আর এইদিকে হচ্ছে আমি বেলকনিতে চা নিয়ে এসেছি। তো খুব বেশি ভালো লাগে আমার বাগানবিলাসের গাছগুলো। আসলে ২ বেলকনিতে এত সুন্দর লাগে দেখতে। তো সারিকার রুমেরটা যেটা, ওটাতে কিন্তু সব ফুল ঝরে গিয়েছে। তো আবারও হবে ইনশাআল্লাহ। আর এই গাছে ফুলগুলো এখনো আছে। এগুলো ঝরতে শুরু করেছে। এগুলো ঝরে গেলে আবারও হবে। তো এখানে বসে, বসেই আমি কথা বলছিলাম আর আসলে গাছটা দেখে আমার এত ভালো লাগছিল। তো প্রকৃতির সংস্পর্শে থাকলে আসলে মানুষের মনটাও ভালো হয়ে যায়। তো চা খেতে, খেতে আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া রাখবেন। আমার মায়ের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।